আজকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে শুরু করতেছি। আমি আছি অমিত বাগচি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। তো প্রথমে আমরা এমব্রিওলজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে শুরু করি যাতে আমাদের বেসিকটা ক্লিয়ার হয়। বাবার থেকে শুক্রাণু আসে এবং মায়ের থেকে আসে ডিম্বাণু। সেই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করে জাইগোট। সেই জাইগোটে কী হয়, ক্রমবিভাজন শুরু হয়, সেগুলো মডুলা, ব্লাস্টোলা বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তো একসময় দেখা যায় কি যে এই জাইগোটটা দুইটা কোষস্তরে বিন্যস্ত হয়। একটা হচ্ছে আউটার সেল ম্যাস আর একটা হচ্ছে ইনার সেল ম্যাস। ঠিক আছে। তো পরবর্তীতে দেখা যায় এই আউটার সেল ম্যাস বা ইনার সেল ম্যাস দুইটা আবার দুইটা করে ভাগে ভাগ হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে সেই আউটার সেল ম্যাস আর এইটা হচ্ছে সেই ইনার সেল ম্যাস। ঠিক আছে। এই আউটার সেল ম্যাসকে বলা হয় ট্রোফোব্লাস্ট সেল। আর ইনার সেল ম্যাস আবার যে দুইটা ভাগে ভাগ হয়, একটাকে বলতেছি আমরা এপিব্লাস্ট, একটাকে বলতেছি আমরা হাইপোব্লাস্ট। তো দেখা যায় কি যে গর্ভাবস্থায় মানে বাচ্চা যখন মায়ের জরায়ুতে থাকে বা ইউটেরাসে থাকে, তখন এই এপিব্লাস্ট সেল থেকে সেকেন্ড উইকে বা দ্বিতীয় সপ্তাহে এই এপিব্লাস্ট সেলে তৈরি হয় হচ্ছে প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো তৈরি হয় এপিব্লাস্ট সেলে, তৈরি হয়ে সেগুলো মাইগ্রেট করা শুরু করে হচ্ছে কোথা দিয়ে, এই প্রিমিটিভ স্ট্রিকের মাধ্যমে মাইগ্রেট করা শুরু করে। এবং প্রিমিটিভ স্ট্রিকের মাধ্যমে মাইগ্রেট করে এরা চলে আসে হচ্ছে, একসময় চলে আসে হচ্ছে ইয়োক স্যাকে। কোথায়? ইয়োক স্যাকে। এবং ইয়োক স্যাকের ওয়াল কাটলে দেখা যায় সেখানে প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো। ঠিক আছে। তো এখান থেকে আবার কি করে, এখান থেকে আবার মাইগ্রেট করে ফোর্থ উইকে মাইগ্রেট করা শুরু করে কোন দিকে, সেটা হচ্ছে ডেভেলপিং গোনাডের দিকে, মানে যে গোনাডটা ডেভেলপ করতেছে তার দিকে ফোর্থ উইকে এরা মাইগ্রেট করা শুরু করে। এবং দেখা যায় ফিফথ উইকে এগুলো বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো চলে আসে হচ্ছে এই ডেভেলপিং গোনাডে। ঠিক আছে। তো এই যে ডেভেলপিং গোনাড, তখনও কিন্তু এটা কি ছেলের হবে না মেয়ে হবে সেটা তখনও বোঝা যাচ্ছে না। ঠিক আছে। এই জন্যে এটাকে বলা হয় আনডিফারেন্সিয়েটেড গোনাড। আনডিফারেন্সিয়েটেড গোনাড বা এক সময় এটাকে এটাও বলা হইতো যে বাইপোটেনশিয়াল গোনাড বা এখনও ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই আনডিফারেন্সিয়েট গোনাড বা বাইপোটেনশিয়াল গোনাডের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। ঠিক আছে। আচ্ছা, তো দেখা যায় কি যে 7 থেকে 8তম সপ্তাহে কি হয়, এই 7 থেকে 8তম সপ্তাহে এই কর্টেক্সটা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আর মেডুলাটা থাকে। ঠিক আছে। এই মেডুলাটা পরবর্তীতে কি হয়, টেস্টিস হয়ে যায়। ঠিক আছে। ওকে। তো কিভাবে হয় আমরা যদি একটু দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে মেলের ক্রোমোজোম দেখাইতেছি আমরা। তো এই ক্রোমোজোমে কি আছে, ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, তো এই ওয়াই ক্রোমোজোমের যে শর্ট আর্মটা, আসলে চিত্রটা এরকম হইতো তুলনামূলক। এটা হচ্ছে লং আর্ম, এটা হচ্ছে শর্ট আর্ম, এটা হচ্ছে সেই শর্ট আর্ম। ঠিক আছে। আচ্ছা, তো এই শর্ট আর্মে একটা জিন থাকে যার নাম হচ্ছে SRY জিন, বা যে লিখিয়ে রাখছি সেক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই। ঠিক আছে। তো এখান থেকে কী তৈরি হয়, এখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিন নাম কি, সেটা হচ্ছে SRY প্রোটিন। ঠিক আছে। এটাকে কি বলা হয়, SRY প্রোটিন, বা এটাকে এটাও বলা হয় টেস্টিস ডিটারমাইনিং প্রোটিন। ঠিক আছে। আচ্ছা, তো এটা কি করে, এটা হচ্ছে এটা আবার পরবর্তীতে ডিএনএর সাথে বাইন্ড করে, ডিএনএর সাথে বাইন্ড করে সেখান থেকে আবার তৈরি করে হচ্ছে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স বা মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর। কি বললাম, মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স বা মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর। ঠিক আছে। তাহলে এই SRY প্রোটিনটা এখানে আসলে কি করে, এখানে আসলে কাজ করে ট্রান্সক্রিপশনের ফ্যাক্টর হিসেবে। ঠিক আছে। ট্রান্সক্রিপশনের ফ্যাক্টর হিসেবে। এখন এই যে মুলারিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর বা ইনহিবিটরি সাবস্টেন্স বা মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর তৈরি হয়, এরা কি করে, আমরা আমাদের একটা চিত্র আছে, আমরা এখানে সরাসরি চলে যাই আমাদের বেসিকটা বোঝার জন্যে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা দেখতে পাইতেছি, এই যেটা হচ্ছে আমাদের মুলারিয়ান ডাক্ট। ঠিক আছে, যেটাকে বলতেছে মুলারিয়ান লিগামেন্ট। আর এটা হচ্ছে কি উলফিয়ান ডাক্ট। ঠিক আছে। আর এটা হচ্ছে বাইপোটেনশিয়াল গোনাড। এখনও গোনাডটা কি হয় নাই, কনভার্টেড হয় নাই। আমরা কিন্তু দেখলেই বুঝতে পারতেছি যে এই অংশটা দেখতে কিছুটা ফিমরির মতো দেখা যাইতেছে, এই যে কাটা কাটা অংশগুলো, তাই না? মানে যেটা আমরা দেখছিলাম হচ্ছে ফেলোপিয়ান টিউবে। তো আমরা এমনিতেই চিন্তা করতে পারি যে এটা হচ্ছে ইউটেরাসের বৈশিষ্ট্য, ইউটেরাসে থাকে, তার মানে এটা থাকবে না। তাহলে ওই যে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স আসতেছে, সেটা কি করবে, এই মুলারিয়ান যে লিগামেন্ট বা হচ্ছে মুলারিয়ান যে ডাক, এর অ্যাপোপ্টোসিস ঘটাবে। ঠিক আছে। মানে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুর ফলে এই মুলারিয়ান ডাকটা আর থাকবে না। এবং কি থাকবে তাহলে, থাকবে হচ্ছে এই উলফিয়ান ডাকটা।
ঠিক আছে, এবং দেখা যাবে কি যে এই উলফিয়ান ডাক্টটা পরবর্তীতে কনভার্ট হয়ে কি তৈরি করতেছে, এই উলফিয়ান ডাক্ট থেকে এপিডিডাইমিস, ঠিক আছে, যে দেখা যাইতেছে, আমরা যদি আর একটু নিচে যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, যে এটাতে দেখা যাইতেছে যে এপিডিডাইমিস আর ভাস ডিফারেন্স তৈরি করতেছে, ঠিক আছে, আর এটা তো নষ্ট হয়ে যাবে। এই যে মেলের ক্ষেত্রে দেখা যাইতেছে কি নষ্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ওকে, তো আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি হইল, মুলারিয়ান যে ইনহিবিটরি সাবস্টেন্স সেটা কি করলো, সেটা হচ্ছে মুলারিয়ান ডাক্টকে ফর্ম হইতে দিল না, ঠিক আছে। তার কারণে কি হইল, তার কারণে হইলো মুলারিয়াল ডাক্টটা না হওয়ার কারণে উলফিয়ান ডাক্টটা কনভার্ট হয়ে এপিডিডাইমিস ফাস ডিফারেন্স এগুলো তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যায় কি একটা সময় পর এই সেল থেকে দেখা যায় কি এর মধ্যে লেডিক সেল এবং সার্টোলি সেল আসছে বা সার্টোলি সেল দেখা যাইতেছে। তো আমরা একটু পরেই পড়বো যে এই লেডিক সেল থেকে আসে কি, লেডিক সেল থেকে আসে হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। লেডিক সেল থেকে আসে টেস্টোস্টেরন, আর আমরা এই যে আসলে এটা নিয়ে কথা বললাম এটা আসে হচ্ছে মেইনলি সার্টোলি সেল থেকে। তার মানে সার্টোলি সেল থেকে কি আসতেছে, মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর বা মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স। এখন লেডিক সেল থেকে যে টেস্টোস্টেরন আসতেছে, টেস্টোস্টেরনের কাজ কি, টেস্টোস্টেরন হচ্ছে এই যে আমরা দেখলাম না উলফিয়ান ডাক্ট, এই উলফিয়ান ডাক্টকে এটা কি করে, এই উলফিয়ান ডাক্টকে ঠিকমতো গঠন হইতে বা ডেভেলপ হইতে হেল্প করে। তার মাধ্যমে কি হয়, এখান থেকে পরবর্তীতে ওই যে এপিডিডাইমিস বা ডিফারেন্স এগুলো তৈরি হইতেছে, ঠিক আছে। আবার এই টেস্টোস্টেরন মেটাবলিজম হয়ে তৈরি করে কি, তৈরি করে হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন। ডাইহাইড্রোটেস্টোস্টেরন কি তৈরি করে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ঠিক আছে। এই টেস্টোস্টেরন মেটাবলিজম হয়ে তৈরি করে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, যেটা যেটা মেইনলি মেল জেনিটেলিয়ার জন্য দায়ী, ঠিক আছে। কারণ এই যে বলতেছি তো যে উলফিয়ান ডাক্ট বা এগুলো করতেছে, তাছাড়া এটা কি করতেছে, এটা মেল জেনিটেলিয়া তৈরির জন্য মেইল উপাদান হিসেবে কাজ করতেছে হচ্ছে এই টেস্টোস্টেরন থেকে তৈরি হওয়া ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ঠিক আছে। এবং পরবর্তীতে যখন পিউবার্টি আসবে বা পিউবার্টির সময় দেখা যাবে কি যে মেল যে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো তৈরি করতে হেল্প করতেছে এই টেস্টোস্টেরন, ঠিক আছে। ওকে, আবার এই যে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স এটা কি করতেছে, আমরা দেখতেছি যে মুলারিয়ান যে ডাক্টটা, এই ডাক্টের কি করতেছে, অ্যাপোপ্টোসিস করতেছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্সটাই আবার কি করে, টেস্টিসের ডিসেন্ডে হেল্প করে, ঠিক আছে, টেস্টিসের ডিসেন্ডে হেল্প করে। আচ্ছা, এখন টেস্টিসের ডিসেন্ট কেন দরকার, এর কারণ হচ্ছে টেস্টিসে আমরা সবাই জানি যে টেস্টিসে হচ্ছে তাপমাত্রা অ্যাবডোমেন বা শরীরের তাপমাত্রার 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, ঠিক আছে। এখন যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম না থাকে তাহলে কি হইতে পারে না, ওখানে স্পার্মাটোজেনেসিস হতে পারে না। এই জন্যে স্পার্মাটোজেনেসিস হওয়ার জন্য কি হয়, স্পার্মাটোজেনেসিস হওয়ার জন্য আমাকে টেস্টিসকে কোথায় আসতে হবে, এটাকে স্ক্রোটামে আসতে হবে। কেন, কারণ স্ক্রোটামে কি হয়, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হয়, মানে টেম্পারেচারটা কমে যায়। কিভাবে, এখানে হচ্ছে ধরলাম এটা হচ্ছে একটা আর্টারি, এটা হচ্ছে একটা ভেইন, যখন ব্লাড এদিক দিয়ে যাইতেছে আর এদিক দিয়ে ব্লাড যাইতেছে, এটা হচ্ছে আর্টারির ব্লাড, ভেইনের ব্লাড, তখন এখান থেকে হিটটা যদি এখানে এক্সচেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়, হিটটা কিছুটা কমে গেল, ঠিক আছে। এবং দেখা যায় কি স্ক্রোটামে সেবাসিয়াস গ্ল্যান্ড বলবো না, আসলে সোয়েটিং গ্ল্যান্ড অনেক বেশি থাকে, ঠিক আছে। এই জন্য একটু টেম্পারেচার বাড়তে নিলেও অনেক বেশি সোয়েট হয়ে সেই টেম্পারেচারটা কমে যায়, ঠিক আছে। এর মাধ্যমে কি করে, টেস্টিসের ইন্টারনাল টেম্পারেচার সব সময় অ্যাবডোমেনের টেম্পারেচার থেকে, ইন্টারনাল টেম্পারেচার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স বা মুলারিয়ান রিগ্রেশন ফ্যাক্টর দেখা যায় কি যে মোটামুটি জন্ম হওয়ার 1-2 বছর পর্যন্ত ব্লাডে মোটামুটি বেশি থাকে এবং তারপরে পরিমাণটা কমে যায় এবং কম অ্যামাউন্টের সব, তারপরে হচ্ছে সারা জীবন জুড়ে দেখা যায় যে ব্লাডে পাওয়া যাইতেছে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে প্রবলেম হয় নাই। তো আমরা একটা চিত্র দেখি যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়, সেটা কি, এই যে আমরা দেখতেছিলাম বাইপোটেনশিয়াল গোনাড, সেখানে কি ওই এসআরওয়াই বা সেক্স ডিটারমাইনিং রিজিয়ন ওয়াই যে জিন ছিল সেখান থেকে এসআরওয়াই প্রোটিন হয়, সেখানে কি করে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনে হেল্প করে, যেটা থেকে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এই মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স কি ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া হতে দেয় না, ঠিক আছে। তারপর কি আসে টেস্টোস্টেরন, এটা কি করে, এইটা হচ্ছে উলফিয়ান ডাক্টসকে স্টিমুলেট করার মাধ্যমে মেল ইন্টারনাল জেনিটেলিয়া তৈরিতে হেল্প করে। তারপরে এই টেস্টিসের যে মেটাবোলাইট সেটা হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সেটা কি করে, মেল এক্সটার্নাল জেনিটালিয়া। আরেকটা কথা, সেটা কি এই টেস্টিস আবার মেল ব্রেইনেও তৈরি করতে হেল্প করে টেস্টোস্টেরন,
তার মানে এটা কিন্তু আমরা বলতেই পারতেছি যে ফিমেল ব্রেইন আর মেল ব্রেইন চিন্তাধারার দিক থেকে হোক বা কিছুটা আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন সেটা কি করে আবার মেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এগুলো তৈরিতে হেল্প করে, ঠিক আছে? আশা করি প্রবলেম হয় নাই। তো তো কি সপ্তম সপ্তাহে বা 7th উইকে দেখা যায় কি যে মেল এবং ফিমেল দুই ধরনের জেনিটাল ডাকগুলোই পাওয়া যায়, ঠিক আছে? দুই ধরনের জেনিটাল ডাকগুলোই পাওয়া যায়। এখন মেলও হইতে পারে ফিমেলও হইতে পারে, তাই না? হ্যাঁ, তো দেখা যায় কি এখানে কি কি আছে, এখানে উলফিয়ান ডাক্ট মেলের ক্ষেত্রে কি হয়, উলফিয়ান ডাক্ট আলটিমেটলি থাকে, আর হচ্ছে বাইপোটেনশিয়াল এক্সটার্নাল জেনিটেলিয়া, ঠিক আছে? যেটা কি হয়, যেটা পরবর্তীতে মেলে কনভার্ট হয় কিভাবে, ইউরোজেনিটাল স্লিটে ফুলফিলমেন্ট আসার মাধ্যমে। আমরা একটু দেখি চিত্রটা। এটা হচ্ছে ইনডিফারেন্ট স্টেজ, ঠিক আছে? তারপরে দেখতেছি এই যে ইনডিফারেন্ট স্টেজ থেকে এই যে এখানে ইউরোজেনিটাল স্লিট, এই ইউরোজেনিটাল স্লিটটা মেলের ক্ষেত্রে কি হয়, এই ইউরোজেনিটাল স্লিটটা থাকে না, ঠিক আছে? এই ইউরোজেনিটাল স্লিটটা থাকে না, কিন্তু ফিমেলে এই ইউরোজেনিটাল স্লিটটা ভ্যাজাইনাল অরিফিস বা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস এগুলো তৈরিতে হেল্প করতেছে, ঠিক আছে? তার মানে কি যদি ইউরোজেনিটাল স্লিটটা থেকে যায় সেটা হবে ফিমেল, আর ইউরোজেনিটাল স্লিটটা যদি ডিসঅ্যাপিয়ার করে তাহলে সেটা হবে মেল, ঠিক আছে? এবং এটাই হয়। তাহলে উলফিয়ান ডাক থেকে তো কি কি তৈরি করতেছে আমরা দেখতেছি, ওই যে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, আর এই যে বাইপোটেনশিয়াল এক্সটার্নাল জেনিটালিয়া যেটা, সেখানে ইউরোজেনিটাল স্লিটটা ক্লোজ হওয়ার মাধ্যমে ইউরোজেনিটাল স্লিটটা ইউরোজেনিটাল স্লিট ইউরোজেনিটাল স্লিট ক্লোজ হয়ে তৈরি করে মেল জেনিটালিয়া, মেল এক্সটার্নাল জেনিটালিয়া, ঠিক আছে? আর ফিমেলে কি হয়, ফিমেলে হচ্ছে ইস্ট্রোজেন থাকে, ঠিক আছে? এবং ইস্ট্রোজেনের কারণে দেখা যায় এই মুলারিয়ান যে ডাকটা, এই মুলারিয়ান ডাক থেকে পরবর্তীতে ইউটেরাস, ফেলোপিয়ান টিউব, ঠিক আছে, এগুলো তৈরি হয়। আর ইউরোজেনিটাল স্লিটটা ক্লোজ না হয়ে ওপেন থাকে, ওপেন থাকার কারণে কি হয়, ওইটা ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া হয়, ঠিক আছে? আশা করি প্রবলেম নাই। আচ্ছা, তো আমরা একটু চিত্র এঁকে রাখছি আমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তো এটা ধরলাম। আচ্ছা, তার আগে আমরা একটু একটা জিনিস দেখে নেই। এইটা হচ্ছে আমাদের টেস্টিস, ঠিক আছে? টেস্টিসের টেস্টিসের এইটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা ভেতরের দিকে গিয়ে কি তৈরি করতেছে, সেপ্টা তৈরি করতেছে। এই যে সেপ্টাটা আমরা এটা দেখতেছি টিউনিকা অ্যালবুজিনিয়ার, ঠিক আছে? আর এইখানে যেগুলো থাকতেছে এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। সেমিনিফেরাস টিউবিউলসের পরে থাকতেছে রেটিটেস্টিস। রেটিটেস্টিসটা হচ্ছে একটা লম্বা লাইন, ঠিক আছে, যেখানে অনেক ফ্লুইড থাকে। আমরা পরে সেগুলো নিয়ে কথা বলবো। এই রেটিটেস্টিসগুলা ইফারেন্ট ডাকটিলের মাধ্যমে যায় কোথায়, এপিডিডাইমিসে, এবং এই এপিডিডাইমিসটা অনেক পেঁচানো, সেটা আলটিমেটলি কি তৈরি করে, ভাস ডিফারেন্স তৈরি করে। আচ্ছা, তো আমরা চলে যাই মেইন কথাবার্তায়। তো এটা কি, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসকে আমরা কেটে ফেলছি, কেটে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কি কি আছে। এটা হচ্ছে আমাদের সার্টোলি সেল। আচ্ছা, একটা কথা বলি, এটা কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে? অ্যাকচুয়াল ডায়াগ্রাম হচ্ছে দেখলে এটা এরকম, ঠিক আছে? যে এটা হচ্ছে সার্টোলি সেল, ঠিক আছে? আর এগুলো হচ্ছে লেডিক সেল বাইরের দিকে। এটা যদি আমরা ধরতাম যে এটা হচ্ছে একটা হচ্ছে কি টিউবিউলের মতো দেখা যাইতেছে, এটা হচ্ছে সেই টিউবিউল, ঠিক আছে? তো টিউবিউলের বাইরের দিকে এই সেলগুলো আছে, লেডিক সেল, তারপর হচ্ছে ক্যাপিলারি আছে, তারপর হচ্ছে মায়োয়েড সেল আছে, ফাইব্রোব্লাস্ট আছে, ঠিক আছে? আর ভেতরের দিকে আছে সার্টোলি সেল আর বিভিন্ন ওই যে স্পার্মাটোগোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট বা এই জার্ম সেলগুলো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বুঝতে সুবিধা করবে, আমি জাস্ট এটা বুঝতে যাতে সুবিধা হয় সেজন্য এটা নিয়ে আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের সার্টোলি সেল। তো এই যে আমরা দেখতে পাইতেছি এগুলো হচ্ছে আমাদের স্পার্মাটোগোনিয়াম, এগুলো হচ্ছে সার্টোলি সেল, ঠিক আছে? তারপরে এইগুলো হচ্ছে লেডিক সেল, এখানে হচ্ছে মায়োয়েড সেল। কোনটার কাজ কি আমরা একটু পরে দেখতে পাবো। তো তার আগে একটা কথা বলি, যে এখানে দেখা যাচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি তো প্রথমে কি থাকে, স্পার্মাটোগোনিয়াম থাকে। এই স্পার্মাটোগোনিয়ামটা বড় হয়, বড় হয়ে মডিফিকেশন হয়ে কি হয়, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়। এই যে দেখতেছি এটা কি, এটা হচ্ছে সার্টোলি সেলের মনে হইতেছে একটা মানে প্রসেস, সেল প্রসেস, ঠিক আছে? যেটা পরবর্তীতে কি হয়, এই যে সেল প্রসেস আর একটা সেল প্রসেস পরবর্তী দুজনে টাইট জাংশন দিয়ে যুক্ত হয়। এর একটা কারণ আছে, কি কারণ? কারণ হচ্ছে
এই যে ব্লাড কোনোভাবে যদি এখানকার বিভিন্ন প্রোটিন এখানে চলে আসে বা এখান থেকে কোনো অ্যান্টিবডি এখানে চলে আসে, তাহলে কি হবে, এই যে প্রোটিনগুলা, এই যে টেস্টিস থেকে যে স্পারমাটোসাইট, ঠিক আছে, বা স্পারমাটোজোয়া তৈরি হইতেছে, এই স্পারমাটোজোয়াগুলা এদের যে প্রোটিনগুলো থাকে এগুলো যদি আমাদের ব্লাডে চলে আসে, মানে আমাদের ইমিউন সিস্টেমে চলে আসে, তাহলে এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডিগুলো কি করে, এই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে এদিক দিয়ে গিয়ে স্পার্মকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কখনোই চাবো না স্পার্ম বা তার কোনো প্রোটিন ব্লাডের সংস্পর্শে আসুক। ঠিক আছে, তো যেহেতু সংস্পর্শে না আসুক এটাই চাই, সেজন্য আমরা কি করি, দেখো এই যে সার্টোলি সেল, এই সার্টোলি সেল আর এই ব্লাডের মধ্যে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ঠিক আছে, এই ব্লাড টেস্টিস ব্যারিয়ারের কারণে এখান থেকে স্পেশাল প্রোটিনগুলো এদিকে আসতে পারতেছে না, যার কারণে কি হইতেছে না, যার কারণে কোনো অ্যান্টিবডি তৈরি হইতেছে না, যেটা হচ্ছে স্পারমাটোজোয়াকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে এদিক দিয়ে এটা কি লুমেনের দিকে আসবে না? হ্যাঁ আসবে। স্পারমাটোগোনিয়াম ডেভেলপ হয়ে মডিফাই হয়ে এনলার্জ হয়ে তৈরি করবে প্রাইমারি স্পারমাটোসাইট, যেটা কি, সেটা হচ্ছে ডিপ্লয়েড। এটা এখান থেকে এখানে চলে আসছে কিভাবে, তো যখন এটা এখান থেকে এখানে আসবে, এই যে এখানে যে টাইট জাংশন আছে না, সেটা সেটা হচ্ছে লুজ হয়ে যাবে, সেটা এদিক দিয়ে এটাকে মুভ করতে হেল্প করবে, মুভ করতে দিবে। এবং এটা যখন মুভ করবে, ধরলাম এটা হচ্ছে, আমি যদি একটু এখানে আঁকি, এটা হচ্ছে একটা সার্টোলি সেলের, এটা হচ্ছে আরেকটা সার্টোলি সেলের। ঠিক আছে, এখানে হচ্ছে স্পারমাটোগোনিয়ামটা আছে, এটা যখন, তো এটা কি করবে, এটা এখান থেকে এটা সরে গেল, সাপোজ সরে গেলে কি হবে, এগুলো উপরের দিকে চলে আসবে, এখানে চলে আসবে, তারপরে কি হবে, এখান থেকে আরেকটা এটা তৈরি হয়ে কি করবে, মানে এর জাস্ট নিচে এটা তৈরি হয়ে এটাকে আটকে রাখবে, তারপর এখান থেকে আবার উপরে যাবে, মানে কি ধাপ অতিক্রম করবে একটা। তাহলে স্পারমাটোগোনিয়াম সেখান থেকে আসতেছে প্রাইমারি স্পারমাটোসাইট, সেখানে মিওসিস হয়ে কি তৈরি করতেছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট ডিভাইড হয়ে তৈরি করতেছে স্পারমাটিড। আমরা জাস্ট বোঝানোর জন্য এটাকে এইভাবে দিছি। এই স্পারমাটিড থেকে কনভার্সন হয়ে তৈরি হইতেছে হচ্ছে স্পারমাটোজোয়া। এবং এখানে দুইটা হরমোন মেইনলি হেল্প করতেছে, একটা হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে, ইস্ট্রোজেন, আরেকটা হচ্ছে, ঠিক আছে আমরা বুঝবো একটু পরেই বুঝবো। ঠিক আছে, আমরা আপাতত জাস্ট বেসিক জিনিসটা নিয়ে রাখলাম, আশা করি প্রবলেম হয় নাই। আর এই কমপ্লিট স্পার্ম ডেভেলপমেন্টে দেখা যায় প্রায় ৭৪ দিন পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন এই স্পারমাটোজোয়াতে যদি ওয়াই ক্রোমোজোম থাকে সেটাকে বলতেছি মেল স্পার্ম, আর যদি এক্স ক্রোমোজোম থাকে সেটাকে বলতেছি আমরা ফিমেল স্পার্ম। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এই মায়োয়েড সেলের কাজ কি। মায়োয়েড সেল হচ্ছে, ধরলাম এই স্পারমাটোজেনেসিস হইলো, স্পার্ম তৈরি হইলো, এগুলো যখন এখানে থাকবে এদেরকে কি প্রোপিল করে ইউরেথ্রা পর্যন্ত পাঠাইতে হবে না, কন্ট্রাক্ট করে। তো এরা কি করবে, এরা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করে এদেরকে ইউরেথ্রা পর্যন্ত পাঠাইতে হেল্প করবে। ওকে, আচ্ছা, তো আমরা এই যেগুলো দেখলাম, এই যে বিভিন্ন স্টেপগুলো, ঠিক আছে, সেমিনিফেরাস টিউবুলার যে সেন্টার যে লুমিনাল এরিয়াটা, সেখানে মেইনলি কি হইতেছে, স্পারমাটোজোয়াগুলো থাকতেছে। ঠিক আছে, ওকে। তো এই যে প্রসেসটা স্পারমাটোজেনেসিস, স্পারমাটিড থেকে যে স্পারমাটোজোয়া হয় সেটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। কি জেনেসিস, স্পারমিওজেনেসিস। আচ্ছা, তো স্পারমিওজেনেসিসটা কিভাবে হয়, এটা হচ্ছে আমাদের যে স্পারমাটিডটা ছিল, স্পারমাটিডের মধ্যে কি ছিল, ধরলাম এটা হচ্ছে আমাদের স্পারমাটিড। আচ্ছা, এখানেই দেখি, এই যে স্পারমাটিড, স্পারমাটিডের মধ্যে কি যে যে সাইটোপ্লাজমের এক্সট্রা অংশ আছে না, তা এটা কি করবে, এটা হচ্ছে এরকম কম সাইটোপ্লাজম যুক্ত হয়ে যাবে। তাহলে সাইটোপ্লাজমগুলো খেয়ে ফেলতে হবে, কে খেয়ে ফেলবে, এই যে সার্টোলি সেল আছে, এই সার্টোলি সেলগুলো এই এক্সট্রা খাবার দাবার খেয়ে ফেলবে। আবার এই আরেকটা কথা, এই যে এখানে যে জার্ম সেলগুলো আছে, এই জার্ম সেলগুলো সবসময় দেখা যায় কি এই সার্টোলি সেলের কাছাকাছি থাকে বা এর সাথে লাগানো থাকে, কেন, কারণ এরা হচ্ছে পুষ্টি পায় সার্টোলি সেল থেকে, কারণ ডিরেক্টলি ব্লাড থেকে কিন্তু তেমন পুষ্টি আসতেছে না। ঠিক আছে, এজন্য এরা কি পায়, এরা পুষ্টি পায় হচ্ছে এই সার্টোলি সেল থেকে, এই জন্য সার্টোলি সেলের সাথে থাকে। আবার স্পারমিওজেনেসিসে কি করতেছে, সার্টোলি সেলটা হেল্প করতেছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম স্পারমাটোজেনেসিস, স্পারমিওজেনেসিস কীভাবে হইতেছে। তো তারপরে স্পারমিওজেনেসিসের পরে দেখা যায় কি এখানে অ্যাক্রোজোম তৈরি হয়েছে। এই অ্যাক্রোজোমটা আসলে কি, এটা আসলে গোলজি অ্যাপারেটাস যেটা ছিল, গোলজি অ্যাপারেটাস যেটা ছিল সেটাই চেঞ্জ হয়ে এর মধ্যে কিছু হায়ালুরোনিক অ্যাসিড আর বিভিন্ন প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম এদেরকে ধারণ করে এটা আলটিমেটলি গোলজি অ্যাক্রোজোম নাম ধারণ করছে, যেটা কি করে
যেটা হচ্ছে ওই করোনা রেডিয়েটা বা হচ্ছে গ্র্যানুলোসা সেল এদেরকে নষ্ট করে ফেলতে এবং যে স্পার্মের যে নিউক্লিয়াসটা এটাকে ওভামের ভেতরে প্রবেশ করাইতে, ওভামের সাইটোপ্লাজমে প্রবেশ করাইতে হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াগুলো কি করে? এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে অনেক বেশি এনার্জি তৈরি করে, যেই এনার্জি ইউজ করে এই স্পার্মটা চলাফেরা করে। আচ্ছা, এখানে মোটা দাগে স্পার্মকে দুইটা ভাগে ভাগ করছে, স্পার্মের অংশকে, একটা হচ্ছে হেড আর টেইল, এটা অতটা লাগবে না। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখা যায় কি, এখানে দেখা যায় চারপাশে 9টা মাইক্রোটিবিউল আর মাঝখানে 2টা মাইক্রোটিবিউল, মানে এটাকে 9x2 টাইপের গঠন দেখা যায়। ঠিক আছে, এবং এটাকে বলা হয় এক্সোনিম। কি বলা হয়? এক্সোনিম। ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না বুঝতে। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস বুঝে নিলাম। এই যে এই যে সেমিনিফেরাস টিউবিউল, এই সেমিনিফেরাস টিউবিউলসের যে নালিকা বা লুমেন, এই লুমেনের মধ্যে এই যে সাবস্টেন্সগুলো দেখা যাইতেছে, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে বিভিন্ন গ্র্যানিউল বা ভেসিকল বা ভ্যাকিউল, যেগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে কি থাকে? কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলগুলা যখন এই সেল মেমব্রেনে গিয়ে যুক্ত হইতেছে, তখন কি করতেছে? সেল মেমব্রেনগুলোকে এগুলা স্ট্যাবিলাইজ করতেছে এবং ভাঙতে দিতেছে না। এই যে ভেসিকল কন্টেইনিং লার্জ অ্যামাউন্ট অফ কোলেস্টেরল, ঠিক আছে, সেগুলো ওই অ্যাক্রোজোমের সামনে গিয়ে বাইন্ড করতেছে, যেটা কি করতেছে? সেটাকে স্টেবল করে, সেটাকে টাফ করতেছে এবং মেমব্রেন থেকে ওই অ্যাক্রোজোমটার এনজাইমগুলা বের হইতে দিতেছে না। না হলে তো কি করতো? সেমিনিফেরাস টিউবিউলসটাকে গলায় ফেলতে পারতো, তাই না? এরকম কিছু হয়? না, হয় না। আচ্ছা, তো এখন আমরা একটু হরমোনাল অ্যাসপেক্টটা দেখি, যে যখন পিউবার্টি আসে তখন কি হয়। পিউবার্টি আসলে আমাদের যে আর্কুয়েট নিউক্লিয়াসটা থাকে, সেই আর্কুয়েট নিউক্লিয়াস থেকে কি ক্ষরণ হয়? গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। দেখো, এখানে একটা কথা বলে রাখছি, এটা সিক্রেটেড ইন্টারমিটেন্টলি এবং 1 থেকে 3 ঘন্টা পর পর। কেন ইন্টারমিটেন্টলি হয়? ধরো এটা একটা সেল, ঠিক আছে, এই সেলে যদি গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন স্টিমুলেট করতে থাকে, বারবার কন্টিনিউয়াস স্টিমুলেট করতে থাকে, তখন কি হয়? কন্টিনিউয়াস স্টিমুলেট করতে থাকলে সেলটা এই লাইগ্যান্ডের প্রতি ডিসেন্সিটাইজড হয়ে যায়। মানে কি হয়? সে ইন্টারসেলুলার বিভিন্ন ক্যাসকেড পাস করতে পারে না, বা ইন্টারসেলুলার বিভিন্ন পাথওয়ে হয় না, অথবা এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের সংখ্যা কমে যায়, যেটাকে বলছে ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর। তার মানে কি, কন্টিনিউয়াস যদি গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন দিয়ে আমি এখানে কি করতে থাকি, এখানে মানে কি বলে, স্টিমুলেট করতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে কি, এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনের কারণে, বারবার স্টিমুলেট করার কারণে এখান থেকে লুটিনাইজিং হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন আসতেছে না। এই জন্যেই এটা মেইনলি কন্টিনিউয়াস না হয়ে ইন্টারমিটেন্টলি আসে। ওকে, তো দেখা যায় কি, যে এই গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনটা ব্লাডের মাধ্যমে চলে আসলো পিটুইটারিতে। এই পিটুইটারি থেকে কি তৈরি করে? লুটিনাইজিং, পিটুইটারি যে সেল আছে গোনাডোট্রোফ, সেখান থেকে তৈরি করে লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। লুটিনাইজিং হরমোনটা যায় হচ্ছে লেডিক সেলে, লেডিক সেলে গিয়ে তৈরি করা হচ্ছে টেস্টোস্টেরন। ফার্স্ট অফ অল এটা একটা স্টেরয়েড হরমোন, তাই তো? আচ্ছা, এটা আমরা মনে রাখবো। আর ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করে? ফলিকল স্টিমুলেটিং হরমোনটা যায় হচ্ছে সার্টোলি সেলে, এটা হেল্প করে স্পার্মিওজেনেসিসে। কি করে? স্পার্মিওজেনেসিসে হেল্প করে। এই যে আমরা দেখছিলাম এই স্টেজ থেকে এই স্টেজে যাইতে এস্ট্রোজেনে হেল্প করছিল, প্লাস ফলিকল স্টিমুলেটিং হরমোন আমরা দেখতেছি। ঠিক আছে, আমরা একটা একটা করে ক্লিয়ার করি। তাহলে এই যে টেস্টোস্টেরন, এটা চলে যাবে হচ্ছে কোথায়? চলে যাবে হচ্ছে সার্টোলি সেলে। সার্টোলি সেলে থাকে অ্যারোমেটাস এনজাইম, যেটা এই টেস্টোস্টেরনকে ভেঙে ইস্ট্রোজেন বা ইস্ট্রাডিওল, মানে ইস্ট্রোজেনেরই একটা কম্পোনেন্ট, বা 3 ধরনের ইস্ট্রোজেন আমরা দেখছিলাম, অবশ্য ফিমেল বডিতে 3 ধরনের ইস্ট্রোজেন পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে ইস্ট্রাডিওল। ঠিক আছে, এটা কি করে? এই যে স্পার্মিওজেনেসিস যেটা, সেখানে হেল্প করতেছে। আবার এই টেস্টোস্টেরনটা কোথায় যেতেছে? এই যে স্পার্মাটোগোনিয়াম যেগুলো, এখানে যাইতেছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ব্লাড টেস্টিস ব্যারিয়ার ক্রস করবে? হ্যাঁ, ক্রস করবে, কারণ কি এটা স্টেরয়েড হরমোন না? স্টেরয়েড তো কি লিপিড সলুবল, ঠিক আছে? হ্যাঁ, এজন্য এটা ক্রস করতে পারে। ওকে, আচ্ছা, তো ক্রস করলো, ক্রস করে কি করে? ক্রস করে হচ্ছে এই যে এদেরকে ডিফারেন্সিয়েট হইতে হেল্প করে। আবার গ্রোথ হরমোন এখানে একটা স্পেশাল ভূমিকা রাখে। গ্রোথ হরমোনটা কি করে? গ্রোথ হরমোন হচ্ছে টেস্টিসের মেটাবলিজম বাড়ানোর মাধ্যমে এখানে এনার্জি সাপ্লাইটা বাড়ায়। এনার্জি বলবো না, নিউট্রিয়েন্টসটা বললে ভালো হয়, যে নিউট্রিয়েন্ট সাপ্লাইটা বাড়ায়। ঠিক আছে, যার মাধ্যমে কি হয়? এরা পুষ্টি পায়। আবার হচ্ছে এই সেলগুলোর আর্লি ডিভিশনেও হেল্প করে। ঠিক আছে, ওকে। আবার দেখা যায় কি, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এটা আসলো, সেটা এসে কি করে? স্পার্মিওজেনেসিসে হেল্প করতেছে, প্লাস এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে স্টিমুলেট করে তৈরি করতেছে মুলারিয়ান ইনহিবিটরি সাবস্টেন্স, ইনহিবিন এবং অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে, আর এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, অ্যান্ড্রোজেন আসলে কি? অ্যান্ড্রোজেন হচ্ছে এগুলো হচ্ছে স্টেরয়েড, যেগুলো মাস্কুলিনাইজিং ইফেক্ট দেখায়। ঠিক আছে,
এখন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের মধ্যে কি থাকে, এখানে ওই যে ওই স্টেরয়েড হরমোন যেগুলো এগুলো এখানে বাইন্ড করে থাকে। দেখা যায় টেস্টোস্টেরনে প্রায় 97% বাইন্ড করে থাকতে পারে বিভিন্ন এই প্রোটিনে, ঠিক আছে। যদিও সেটা অ্যালবুমিন বা হচ্ছে সেক্স গ্লোবিউলিন, ঠিক আছে, বা বিটা গ্লোবিউলিন, যাই হোক ওগুলো আমরা পরে দেখব, এখানেও বাইন্ড করে। আচ্ছা ওকে, তো এরা কি করতেছে, এরা হচ্ছে ভেতরে অ্যান্ড্রোজেনের সাপ্লাইটাকে বাড়াইতেছে বা অ্যান্ড্রোজেনের সাপ্লাইতে হেল্প করতেছে। আচ্ছা, আবার দেখতেছি এই সার্টোলি সেল থেকে তৈরি হইতেছে ইনহিবিন, মুলারিন ইনহিবিটরি ফ্যাক্টর। এর কাজ আমরা দেখছি, ইনহিবিন কি করে, এই ইনহিবিন আর এই টেস্টোস্টেরন আবার এখানে গিয়ে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে ইনহিবিট করে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোনকে অথবা গ্লুটিনেজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এগুলার বের হওয়াতে, ঠিক আছে। ওকে, তার মানে কি, যখন এই হরমোনগুলো টেস্টোস্টেরন বা ইনহিবিন এগুলো বেড়ে যাইতেছে, তখন ফলিকল স্টিমুলেটিং হরমোন, গ্লুটিনেজিং হরমোন এমনিতেও কমে যাইতেছে। এটা একটা ফিডব্যাক লুপের মতো, ঠিক আছে। আশা করি প্রবলেম হয় নাই। তাহলে একটা কথা কিন্তু বলছিলাম যে এইখানে এখনও যে সাবস্টেন্সগুলো আছে সেই সাবস্টেন্সের জন্য এই স্পার্মগুলো এখনও মোটিলিটি গেইন করতে পারে নাই। কখন মোটিলিটি গেইন করবে, ইজাকুলেশনের সময় বিভিন্ন সাবস্টেন্স অ্যাড হবে যেগুলো হচ্ছে এদের মোটিলিটির জন্য দায়ী, মোটিলিটিতে হেল্প করবে। আমরা পরে সেগুলো দেখব আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে চলে আসি। তো এই সেমিনিফেরাস টিউবিউলসের যে সাবস্টেন্সগুলো তৈরি হইতেছে সেগুলো কোথায় যাবে, আস্তে আস্তে রেটি টেস্টিস হয়ে যাবে। তো দেখা যায় কি, এই রেটি টেস্টিসে এক ধরনের রিসেপ্টর থাকে, সেটাকে বলা হয় কি ইস্ট্রোজেন রিসেপ্টর, সরি। তো এটাকে বলতেছি কি, এটাকে বলতেছি হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর বা ইআর আলফা। তো দেখা যায় কি, এখানে অনেক বেশি ফ্লুইড থাকে, আর যত বেশি ফ্লুইড তত কি স্পার্ম কনসেন্ট্রেশনটা ডাইলিউট হয়ে যাবে না। ডাইলিউট হয়ে যদি যায়, তাহলে ধরলাম এতটুক, নর্মালি এতটুকুর মধ্যে যদি 100টা স্পার্ম থাকে তাহলে কত কনসেন্ট্রেশন স্পার্মের, আর যদি সেম জায়গায় 20টা স্পার্ম থাকে তাহলে কত কনসেন্ট্রেশন, অবশ্যই এইটা বেশি কনসেন্ট্রেশন। যেখানে স্পার্মের কনসেন্ট্রেশন যত বেশি, সেখানে কি স্পার্মটা ওভামকে ফার্টিলাইজ করার পসিবিলিটি তত বেশি। আচ্ছা, তার মানে কি, যত বেশি ডাইলিউট হবে তত বেশি ইনফার্টাইল হওয়ার চান্স বেশি। তো তখন কি হয়, এই ইস্ট্রোজেন রিসেপ্টরের মাধ্যমে কাজ করার মাধ্যমে কি হয়, এখানে এক্সট্রা ফ্লুইডটা অ্যাবজর্ব করে নেয়। এক্সট্রা ফ্লুইডটা অ্যাবজর্ব করার কারণে কি হয়, এখানে কনসেন্ট্রেটেড হয়ে থাকে, যার কারণে সেটা হচ্ছে ইনফার্টিলিটিটা প্রিভেন্ট করতে হেল্প করে, যেটা হচ্ছে ডাইলিউশন জনিত ইনফার্টিলিটি হইতে পারত, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলতে পারি। এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা নিয়ে একটু কিছু ক্লিনিক্যাল কথাবার্তা বলি। আমরা দেখলাম যে টেস্টিস ডিসেন্ড করে কোথায় চলে আসে, স্ক্রোটামে চলে আসে। কেন চলে আসে, কারণ স্ক্রোটামের টেম্পারেচার কম। তো দেখা যায় কি, যে শেষ মাসে বা শেষ তৃতীয় 3 সপ্তাহ আগে থেকে, 3 সপ্তাহ বা হচ্ছে 1 মাস আগে থেকে কি হয়, টেস্টিসটা স্ক্রোটামের দিকে ডিসেন্ড করা শুরু করে, ঠিক আছে। এবং এই টেস্টিসের ডিসেন্ডে হেল্প করে কি কি, ওই যে আমরা যেগুলো দেখছিলাম, যাই হোক ওখানে যাইতেছি না। তো ইনগুইনাল ক্যানাল দিয়ে এটা টেস্টিসটা ডিসেন্ড করতেছে, টেস্টিস ডিসেন্ড করতেছে। তো কোনো কারণে যদি এটা ডিসেন্ড করতে না পারে, সাপোজ ডিসেন্ড হয় নাই, তখন কি হয়, সেটা ইনগুইনাল ক্যানাল বা অ্যাবডোমেনে থেকে যাবে। তো অ্যাবডোমেনে থেকে গেলে কি হবে, বা ইনগুইনাল ক্যানালের থেকে গেলে কি হবে, টেম্পারেচারটা বেশি থাকবে। এই বেশি টেম্পারেচারের কারণে কি হবে, সেমিনিফেরাস টিউবিউলসের ভেতরে যে সেলগুলো ছিল, সেমিনিফেরাস সেমিনিফেরাস টিউবিউলস এর ভেতরের সেলগুলা কি করবে, এই সেলগুলা বিশেষ করে যে স্পার্মাটোগোনিয়া যে সেলগুলা, এগুলা ডিজেনারেট করবে, ঠিক আছে। কিন্তু যে ইন্টারস্টিশিয়াল যে সেলগুলা, যেমন হচ্ছে লেডিক সেল, এরা থাকবে, ঠিক আছে, লেডিক সেল এরা থাকবে, ঠিক আছে। তাহলে যদি সেমিনিফেরাস টিউবিউলের কোন সেলগুলো ডিজেনারেট করতেছে, স্পার্মাটোগোনিয়া বা এই যে আমাদের স্পার্ম যেগুলো ডেভেলপ করতেছে সেই যে সেলগুলো, ওরা ডিজেনারেট করলে কি হবে, ওরা ডিজেনারেট করলে স্পার্ম তৈরি হইতেছে না। বাট লেডিক সেল থাকার কারণে দেখা যাবে কি, যে টেস্টোস্টেরন নর্মাল থাকতে পারে, টেস্টোস্টেরনের প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে এই যে অবস্থাটা, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ক্রিপ সরি ক্রিপ্টোরকিডিজম, ঠিক আছে, এটাকে বলা হয় ক্রিপ্টোরকিডিজম। তাহলে কি, এটা এক ধরনের ইনফার্টাইল অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা তো দেখলাম কি,
যখন টেম্পারেচার অনেক বেশি তখন কি হইতেছে, তখন হচ্ছে কি হইতে পারতেছে না, স্পার্ম তৈরি হইতে পারতেছে না। আবার কখনো যদি হয় যে এমনিতেই কোনো একটা অন্য কারণে টিউবিউলের যে টিউবিউল এপিথেলিয়াম এগুলা কি করতেছে, এগুলা ডিজেনারেট করতেছে, তখনও কি হবে, তখনও স্পার্ম তৈরি হইতে পারতেছে না, মানে এটাও কি করতেছে, এটাও ইনফার্টিলিটির জন্য দায়ী হইতেছে। ঠিক আছে, আবার কি হইতেছে, কখনো কখনো দেখা যায় কি মামস হলে সেই মামসটা টেস্টিসে ইনফ্লামেশন করতে পারে, কি করতে পারে, ইনফ্লামেশন করতে পারে। তো টেস্টিসে যখন মামসের কারণে ইনফ্লামেশন হয় সেটা কি করতে পারে, মানে সেই ইনফ্লামেশনটাকে কি বলে, এটাকে বলে বাইলেটারাল অর্কাইটিস, বাইলেটারাল বাইলেটারাল অর্কাইটিস। ঠিক আছে, তাহলে ইনফ্লামেশন যখন হইতেছে তখন তো এমনিতেই স্পার্ম প্রডিউসিং ক্যাপাবিলিটি বা অন্যান্য হরমোন প্রডিউসিং ক্যাপাবিলিটি কমে যেতে পারে। তো কমে গেলে তখন কি হয়, এই তিনটার কারণে আলটিমেটলি দেখা যাবে কি যে এই মেল বা এ হচ্ছে বাচ্চা নিতে পারতেছে না, এবং এক সময়ে একে বলা হইতেছে যে এরা হচ্ছে স্টেরাইল। ঠিক আছে, এরা বাচ্চা নেওয়ার যোগ্য না। ঠিক আছে, এরা হচ্ছে স্টেরাইল। ওকে, আচ্ছা একটা কথা বলি, স্টেরিলিটি আর ইম্পোটেন্সি দুটো কিন্তু আলাদা জিনিস। স্টেরিলিটি হচ্ছে এই যেটা যেটা দেখলাম এটা স্টেরিলিটি, আর ইম্পোটেন্সি মানে হচ্ছে মেলের ক্ষেত্রে যে ইরেকশন ঠিকমতো যদি ইরেকশন না হইতে পারে, ঠিক আছে, মেল সেক্সুয়াল অ্যাক্ট পারফর্ম করতে ঠিকমতো না পারে, ঠিক আছে, তখন সেটাকে বলতেছি হচ্ছে আমরা ইম্পোটেন্সি। সেক্ষেত্রে ফিমেলের ইম্পোর্টেন্ট হওয়ার কোনো কারণ নাই, মেল ইম্পোর্টেন্ট হইতে পারে বাট ফিমেল স্টেরাইল হইতে পারে বাট ইম্পোর্টেন্ট হইতে পারে না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তো এখন আমরা চলে আসি আমাদের যে অ্যান্ড্রোজেন আছে এদের ফর্মেশন এবং এদের সার্কুলেশন কিভাবে হয় সেটা নিয়ে। আচ্ছা, তো আমাদের এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং হচ্ছে টেস্টিস, ঠিক আছে, এখান থেকে কি আসে, এখান থেকে অ্যান্ড্রোজেনগুলো আসে। আবারও বলতেছি অ্যান্ড্রোজেন মানে কি, যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেরয়েড মাস্কুলিন এবং যারা হচ্ছে বিভিন্ন মাস্কুলিনাইজিং এজেন্ট হিসেবে কাজ করে বা মাস্কুলিনাইজিং ইফেক্ট দেখায়, মানে পুরুষের মতো আচরণ তৈরি করতে যারা হেল্প করে। ঠিক আছে, আচ্ছা তো আমরা দেখা যায় কি ব্লাডে 3 ধরনের হরমোন পাওয়া যায় অ্যান্ড্রোজেন মেলের ক্ষেত্রে, সেটা কি মেইনলি 3 ধরনের, একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে ডাইহাইড্রো টেস্টোস্টেরন, আরেকটা কি, একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনেডিয়ন, অ্যান্ড্রোস্টেনেডিয়ন। ওকে, তো দেখা যায় কি তার মধ্যে টেস্টোস্টেরনের পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, এবং এই যে টেস্টোস্টেরনের পরিমাণ সব থেকে বেশি, এই টেস্টোস্টেরনের প্রায় 97% বাইন্ড করে থাকে হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে, কি কি, অ্যালবুমিন বা হচ্ছে বিটা গ্লোবিউলিন। ঠিক আছে, কেন বাইন্ড করে, এরা তো লিপিড সলুবল, এদেরকে কি করতে হবে, বাইন্ড করে থাকতে হবে, তাই না? আচ্ছা, তো এই বিটা গ্লোবিউলিনকে অনেক সময় সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনও বলা হয়। ঠিক আছে, ওকে, তো তারা কি করলো, বাইন্ড করলো, বাইন্ড করে কি করবে, তারা এক সময় টার্গেট টিস্যুতে যাবে। টার্গেট টিস্যুতে কখন যাবে, এই বাইন্ড অবস্থা থেকে সার্কুলেশন কি করবে, ফ্রি হয়ে তখন সেখান থেকে চলে যাবে টার্গেট টিস্যুতে, এবং টার্গেট টিস্যুতে টেস্টোস্টেরন ভেঙে তৈরি হয় কি ডাইহাইড্রো টেস্টোস্টেরন, বাট যেটাকে আমরা সংক্ষেপে ডিএইচটি বলতে পারি, ডিএইচটি ডাইহাইড্রো টেস্টোস্টেরন। এবং এইটার ইফেক্ট হচ্ছে টেস্টোস্টেরনের থেকেও বেশি, মানে কি টেস্টোস্টেরনের মেটাবোলাইট এটা, এটার অ্যাকশন হচ্ছে টেস্টোস্টেরনের থেকে বেশি। মেইন ইফেক্টটা যদি বলি যে এটা মেইন ইফেক্ট দেখাইতে হেল্প করে। ঠিক আছে, মানে টেস্টোস্টেরন তো আলটিমেটলি এর মাধ্যমে ইফেক্টটা দেখাইতেছে। আচ্ছা, তো এই টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রো টেস্টোস্টেরন হইতে হেল্প করে একটা এনজাইম, তার নাম হচ্ছে 5 আলফা রিডাকটেজ। এটার আবার দুইটা টাইপ পাওয়া যায়, টাইপ 1 টাইপ 2, যাই হোক এটা লাগবে না আপাতত, এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তো টার্গেট টিস্যুতে গেল, টার্গেট টিস্যুতে তার অ্যাকশন করার পর কি হবে, সেটা মেটাবলিজম হবে, ব্লাডে এসে হোক বা লিভারে এসে হোক, সেখান থেকে আসলো কোথায়, ডিরেক্টলি লিভারে আসলো। লিভারে টেস্টোস্টেরন বা হচ্ছে এই যে অ্যান্ড্রোস্টেনেডিয়ন যেটা বা অ্যান্ড্রোস্টেনেডিয়ল সেটা আসলো। ঠিক আছে, তো এটা ভেঙে কি করবে, টেস্টোস্টেরনটা ভেঙে তৈরি করবে হচ্ছে অ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন, আর তৈরি করবে হচ্ছে ডাইহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন, ডাই সরি ডাই না ডিহাইড্রো, ডিহাইড্রো ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। ঠিক আছে, ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন এটা তৈরি করবে। আচ্ছা, তো এই দুইটা কি করবে, এই দুটাতে
লিভার কি করবে, সালফার গ্রুপ অ্যাড করতে পারে, গ্লুকোরোনাইড অ্যাড করতে পারে, করে কি করবে, এগুলাকে দেখা গেল কি বাইলের মাধ্যমে ফিসেসের মাধ্যমে বের করে দিল, অথবা এখান থেকে পাঠিয়ে দিল কোথায়, কিডনিতে, কিডনির মাধ্যমে ইউরিন হয়ে বের হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আবার দেখা যায় কি যে এই লিভারে কিছু পরিমাণ টেস্টোস্টেরন এবং কিছু পরিমাণ অ্যান্ড্রোস্টেনোডিয়ন থেকে তৈরি হইতে পারে ইস্ট্রোজেন। ঠিক আছে, ইস্ট্রোজেন, যেটা পরবর্তীতে ব্লাড সার্কুলেট করতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে টেস্টোস্টেরনের ফাংশন। এখন কথা হচ্ছে পিউবার্টির আগে টেস্টোস্টেরনের ফাংশনটা কি, পিউবার্টির পরে টেস্টোস্টেরনের ফাংশনটা কি, আমরা একটু এভাবে আলোচনা করি, তাহলে মনে থাকবে। এবং পিউবার্টির আগে কোথা থেকে আসে টেস্টোস্টেরনটা সেটাও আলোচনা করতে পারি। আচ্ছা, যত মায়ের গর্ভে যখন থাকে, মায়ের প্লাসেন্টা থেকে তৈরি হয় কি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। তো এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনটা ফিটাল টেস্টিসের উপর গিয়ে কি তৈরি করে, টেস্টোস্টেরন তৈরি করে, টেস্টোস্টেরন তৈরি করে। আচ্ছা, তো এই টেস্টোস্টেরনটা কি করে, এই টেস্টোস্টেরনটা হেল্প করে টেস্টিসের আচ্ছা, তো এই টেস্টোস্টেরনটা কি করে, টেস্টিসের ডিসেন্টে হেল্প করে। ঠিক আছে। আচ্ছা, আবার এটা কি করে, এই টেস্টোস্টেরনটা যে মেল সেক্সুয়াল যে অর্গান, ঠিক আছে, এটার ডেভেলপমেন্টে, মেল সেক্সুয়াল অর্গান ডেভেলপমেন্টে কাজ করে। ঠিক আছে, এবং ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া তৈরিতে প্রিভেন্ট করে, ইনহিবিট করে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেইন ফাংশন টেস্টোস্টেরনের, কখন, বিফোর পিউবার্টি। এখন যখন এটা শুধু আসলে একদম পিউবার্টি পর্যন্তই হয় না, দেখা যায় কি, আচ্ছা, তো প্রথম দিকে যখন টেস্টোস্টেরন তৈরি হইতেছে, এই টেস্টোস্টেরনটা দেখা যায় কি যে প্রথম কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনের কারণে প্রথম দেখা গেল 1 মাস বা 1.5 মাস এরকম পর্যন্ত, বা 2 মাস এরকম পর্যন্ত থাকতে পারে এই টেস্টোস্টেরনটা। ঠিক আছে, তাহলে এই টেস্টোস্টেরনটা যখন থাকবে, এবং এটা তখন কি করে, একটা স্ট্রং ইনহিবিশন করে, কাকে, স্ট্রং ইনহিবিশন করে কাকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশনকে। ঠিক আছে, এই জন্যে পিউবার্টির আগে বা হচ্ছে যে জন্মের সময় যদি বলি তখনও, ঠিক আছে, ব্লাডে সামান্য পরিমাণ টেস্টোস্টেরন থাকলেও সেটা খুবই বেশি ইনহিবিটরি ইফেক্ট দেখাইতে পারে কার উপরে, হাইপোথ্যালামাসের উপরে। ঠিক আছে, তো যার কারণে কি হয়, তখন গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটা তেমন পাওয়া যায় না বা তৈরি হয় না। আশা করি বোঝা গেছে কথাটা। ঠিক আছে, তাহলে যখন এইচসিজি থাকতেছে এবং এইচসিজির ইফেক্টটা থাকতেছে মোটামুটি জন্মের কয়েক মাস পর্যন্ত, কয়েক মাস বলবো না, 1-2 মাস পর্যন্ত এই ইফেক্টটা থাকতেছে। তো এই ইফেক্টের পরে যখন এইচসিজি থাকতেছে না, নাই, টেস্টোস্টেরন নাই হয়ে যাইতেছে, তখন দেখা যাইতেছে কি, পিউবার্টির আগ পর্যন্ত তখন আবার টেস্টোস্টেরনের পরিমাণটা কমে যায়, এবং পিউবার্টির আগ পর্যন্ত প্রায় অ্যাবসেন্সই থাকে টেস্টোস্টেরন। যখন আবার পিউবার্টি আসে তখন আবার টেস্টোস্টেরন ক্ষরণ হওয়া শুরু করে। ঠিক আছে, ওকে, আশা করি প্রবলেম হয়নি বুঝতে। এখন আমরা ফাংশন দেখি, যে কিসের ফাংশন, যে টেস্টোস্টেরন পিউবার্টির পরে কি ফাংশন করে। তো পিউবার্টি বা পিউবার্টির সময় বা পরে, ফার্স্ট অফ অল আমাদের সবগুলো যে অর্গান আছে যেগুলো হচ্ছে সেক্সের সাথে রিলেটেড, এই প্রত্যেকটা গ্ল্যান্ডকে কি করবে, দেখো এখানে লেখা আছে এনলার্জ 8 ফোল্ড, মানে 8 গুণ পর্যন্ত বড় করতে পারে। 20 বছর বয়সের মধ্যে দেখা যায় কি এগুলো 8 গুণ পর্যন্ত বড় হয়ে যাইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি ওভারঅল ফাংশনটা শুরু করি। আচ্ছা, তো কি হয়, যখন পিউবার্টি আসে বা পিউবার্টি আসার সময় হয়, তখন দেখা যায় কি যে আমাদের লিভারে কি করে, আমাদের যেহেতু বডি গ্রোথ করতে হবে ঠিক মতো, তার মানে আমাদের কি লাগবে, অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো অ্যামাইনো অ্যাসিড লাগলে কি হবে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য বেশি বেশি কি করতে হবে, মেটাবলিজম হইতে হবে, এখানে মেটাবলিজম হইতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, মেটাবলিজম বাড়বে লিভারে। ঠিক আছে। আচ্ছা, তো মেটাবলিজম কখন বাড়বে, যখন এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়বে, এনজাইম অ্যাক্টিভিটিটা বাড়বে। ঠিক আছে, তো এনজাইমের অ্যাক্টিভিটি বাড়ার কারণে মেটাবলিজম বেশি হয়, বেশি মেটাবলিজম বেশি হলে কি হয়, অ্যামাইনো অ্যাসিড বেশি বেশি তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড কী করে, প্রোটিন তৈরিতে হেল্প করে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা যখন মাসেলে ডিপোজিট হবে তখন কি করবে, মাসেল বাড়বে। এই অ্যামাইনো অ্যাসিডটা যখন কি করবে, এই অ্যামাইনো অ্যাসিডটা যখন আমাদের ভোকাল কর্ডে ডিপোজিট হবে তখন কি করবে, ভোকাল কর্ডটা ভারী হবে। ঠিক আছে, এবং এই যে ল্যারিংসটা, এই ল্যারিংসের মধ্যে ডিপোজিট হওয়ার কারণে এই ল্যারিংসটাকে কি করবে, ল্যারিংসটাকে বড় করবে সাইজে। তাহলে ভোকাল কর্ডে যখন ডিপোজিট করতেছে, এই ডিপোজিট করার মাধ্যমে কি করতেছে, সাউন্ডটাকে
ফ্রিকোয়েন্সিটা কমাই দিতেছে, এবং এই জন্য মানে ছেলেদের যে একটা সাউন্ড এটা বোঝা যায়, ঠিক আছে, এবং সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, যেটাকে বলতেছে মাস্কুলিন ভয়েস, ঠিক আছে। আবার এটাই যখন এই অ্যামাইনো অ্যাসিডটা স্কিনে ডিপোজিট হইতেছে, স্কিনে ডিপোজিট হয়ে কি করতেছে, স্কিনটাকে থিকনেস বাড়াইতেছে বা স্কিনের থিকেনিং করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আবার আরেকটা জিনিস দেখি যে এটা হচ্ছে আমাদের স্কিন, স্কিন থেকে কি তৈরি করে, এখান থেকে হেয়ার ফলিকলটা যায়, এবং এর পাশে কি থাকে, এর পাশে হচ্ছে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ডটা থাকে, ঠিক আছে। তো টেস্টোস্টেরনটা এখানে এসে কি করে, এই সেবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটাকে বাড়ায়। তো যখন সিক্রেশন বাড়ায়, এই সিক্রেশনের কারণে কি হয়, এই যে এইগুলো দেখা যায়, যাদেরকে বলতেছে অ্যাকনি, ঠিক আছে, কি বলতেছে, অ্যাকনি বলতেছে। আচ্ছা, তো সবসময় কি থাকে এটা না, দেখা যায় কি কিছুদিন পরে আমাদের স্কিনটা এই ইনক্রিজড সেবাসিয়াস সিক্রেশন এর উপরে কি হয়, মানে অ্যাডপ্ট হয়ে যায়, অ্যাডপ্ট হয়ে গেলে তখন আর এটা বিশেষ প্রবলেম করে না, ঠিক আছে, তখন আর এটা বিশেষ প্রবলেম করে না। ওকে, তারপরে কি এর বোনসের উপর ইফেক্ট কি, বোনসেও কি করবে, প্রোটিন ডিপোজিশন করবে, বোনসে প্রোটিন বাড়ায়, যেমন কোলাজেন বা এক্সট্রাসেলুলার বিভিন্ন ম্যাট্রিক্স বাড়াইলো, বাড়ানোর মাধ্যমে কি করবে, যখন প্রোটিন বাড়বে তখন এই প্রোটিন কি, বিভিন্ন প্রোটিন হচ্ছে নেগেটিভলি চার্জড হইতে পারে, ঠিক আছে, তো মানে অ্যামাইনো অ্যাসিডগুলোর কারণে আর কি, তো চার্জ হলে তখন কি করবে, এই প্রোটিনগুলো আবার ক্যালসিয়াম ডিপোজিশনে হেল্প করবে, মানে কি ক্যালসিয়ামকে নিজের দিকে টানবে, তো ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ক্যালসিয়াম ডিপোজিশন হইলো, ক্যালসিয়াম ডিপোজিশন হইলে কি হবে, বোন গ্রোথ হবে ভালোভাবে, এবং এর মাধ্যমে বোন লেংথে বাড়তে পারে, ঠিক আছে, বোনের থিকনেস বাড়তে পারে, থিকনেস বাড়তে পারে, ঠিক আছে। তারপরে কি আবার বোন কি করতে পারে, এপিফাইসিসের সাথে ইউনাইট হইতে পারে, তাহলে এই অ্যাকশনগুলো হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো দেখা যায় কি বয়স্ক অবস্থায় যখন অস্টিওপোরোসিস হয়, মানে কি বোনসগুলো ভাঙা শুরু করে, তখন অনেক সময় টেস্টোস্টেরন থেরাপি দেওয়া হয়, কেন, এই বোন থিকনেসটা বাড়ানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এই বোন থিকনেস বাড়লে আবার স্ট্রেংথও বাড়তেছে, এই জন্য ফিমেল বোনসের স্ট্রেংথ মেল বোনসের তুলনায় কিছুটা কম, বা মেলসের বোনসের স্ট্রেংথ যথেষ্ট বেশি, ঠিক আছে। আর পেলভিসের উপরে একটু স্পেশালভাবে যদি বলি, কারণ মেল পেলভিস আর ফিমেল পেলভিস আমরা সবাই পড়ি, মেল পেলভিস কি হয়, আউটলেটটা চিকন বা ছোট হয়ে যায়, যে আউটলেটটা থাকে, ঠিক আছে, পেলভিক আউটলেট সেটা ছোট হয়ে যায়, আর পেলভিসের লেন্থটা বেড়ে যায়, যেটা ফিমেলের ক্ষেত্রে কি হয়, ফিমেলের ক্ষেত্রে চওড়া হয়, লেন্থটা একটু তুলনামূলক কম, ঠিক আছে। আবার কি হয়, স্ট্রেংথ তো এমনিতেই বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ইফেক্টগুলো পেলভিসের উপর করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, যখন মেটাবলিজম বাড়বে, মেটাবলিজমের জন্য কি, মেটাবলিজম যখন বাড়বে তখন আমার কিছুটা হলেও বিপি দেখা যাবে কিছুটা বাড়তেছে, ঠিক আছে। তারপরে কি করতেছে আমাদের, এই যে অক্সিজেন সাপ্লাই করতে হইতেছে, কারণ এনার্জি যখন মেটাবলিজম যখন বাড়বে, ঠিক আছে, ওই মেটাবলিজমের কারণে যেমন গ্লাইকোলাইসিস বা এগুলোও তো বাড়তেছে, এগুলোর থেকে তো পুষ্টি আসতেছে, তো এদের জন্য তো অক্সিজেন দরকার, তো ইনক্রিজড অ্যামাউন্ট অক্সিজেন সাপ্লাই দিতে গেলে কি লাগবে, ইনক্রিজড অ্যামাউন্টের আরবিসি লাগবে, যার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিবে, ঠিক আছে। এই জন্য দেখা যায় টেস্টোস্টেরনের কারণে আরবিসির পরিমাণটাও বাড়তে পারে। আবার এই টেস্টোস্টেরন কি করে, মেলের বিভিন্ন ধরনের এই যে বডি হেয়ার, এই বডি হেয়ার গ্রোথ করতে পারে, কোথায়, পিউবিসে, লিনিয়া আলবা বরাবর, তারপরে কি চেস্টে হইতে পারে, বা তারপরে হচ্ছে অ্যাক্সিলারি হেয়ার তৈরি করতে পারে, বা মুখেও তৈরি করতে পারে, ফেসে তৈরি করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে পিঠে অনেক সময় তৈরি করতে পারে, ঠিক আছে। ওকে, এখন টেস্টোস্টেরনের একটা ইফেক্টের কারণে কি হয়, মেল প্যাটার্ন ব্যাল্ডনেস দেখা যায়, সেটা কি, এই যে দুই পাশ দিয়ে দেখা যেতেছে না অ্যান্ট্রোল্যাটারালি, এই অ্যান্ট্রোল্যাটারালি চুল কমে যায়, বা মাথার এই যে মাঝখানে চুল কমে যায়, যেটার কারণ কি, যেটার কারণ হচ্ছে টেস্টোস্টেরন। আশা করি প্রবলেম হয় নাই বুঝতে। আচ্ছা, তো এখন আমরা একটু ক্লিনিক্যাল কথাবার্তা বলি। ক্লিনিক্যাল কথাটা কি, যদি পিউবার্টির আগে কারো টেস্টিস কেটে ফেলা হয় কোনো কারণে, তো তখন কি হবে, তখন কি হবে, দেখা যাবে কি যে বোনসের কথা যদি ফার্স্টে বলি, বোনসটা হবে থিন, থিন বোনস, ঠিক আছে। থিন হইলেও বোনসটা একটু লম্বা বেশি হবে, কারণ কি, টেস্টোস্টেরনটা এপিফাইসিসের ইউনাইটে হইতে কাজ করতো, সেখানে কি হইতে পারতেছে না, ইউনাইট হইতে পারতেছে না, এই জন্য কি হইতেছে, লেন্থটা বেড়ে যাইতেছে। আচ্ছা, তারপরে মাসেলে প্রোটিন ডিপোজিশন হইতে পারতেছে না, এই জন্য কি হইতেছে, মাসেল উইক হয়ে যাইতেছে। আচ্ছা, তারপরে কি হইতেছে, ভয়েসটা, যেহেতু মাসেল ডিপোজিশন হইতেছে না, এই জন্য কি হইতেছে, চাইল্ড লাইক চাইল্ড লাইক ভয়েস হইতেছে, ঠিক আছে। তারপর কি হইতেছে, এই মেল প্যাটার্ন বার্ডনেস এটাও দেখা দিতেছে না, শুধু তাই না, এই যে মেলের যে হেয়ার প্যাটার্ন এইটাও দেখা দিতেছে না, ঠিক আছে।
টেস্টোস্টেরনের ইলেকট্রোলাইটের উপরেও একটা ইফেক্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে টেস্টোস্টেরন ডিসিটিতে গিয়ে কি করতে পারে? ডিসিটিতে গিয়ে সোডিয়ামের রিঅ্যাবজর্পশনে হেল্প করতে পারে। সোডিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করতে পারে। ঠিক আছে? তো সোডিয়াম রিঅ্যাবজর্পশনে যখন হেল্প করে তখন কি করতে পারে? যে সোডিয়াম এর কারণে ওয়াটারও পর্যন্ত রিটেনশন হয়ে থাকতে পারে। বাট নর্মালি পিউবার্টির আগে দেখা যায় কি যে টেস্টোস্টেরনের ইফেক্ট প্রায় নাই, বা টেস্টোস্টেরন খুবই কম, একদমই নেই। তো এই জন্য আগে তেমন একটা দেখা যায় না। বাট পিউবার্টির পরে দেখা যায় কি যে এই রিঅ্যাবজর্পশনের কারণে ব্লাড ভলিউম বেশি হয়ে যায় এবং ইসিএফ ভলিউম বেশি হয়ে যায়। ঠিক আছে? এবং এটা দেখা যায় 5 থেকে 10%, যে টোটাল বডি ওয়েটের 5 থেকে 10% পর্যন্ত ব্লাড ইসিএফ ভলিউম, ব্লাড বা ইসিএফ ভলিউম, মানে আসলে এক্সট্রাসেলুলার ফ্লুইডেরই একটা অংশ হচ্ছে ব্লাড। ঠিক আছে? বাট আমরা স্পেসিফাই করতে বলতে পারতেছি এটা যে এই ভলিউমটা বেশি হয়। তাহলে আমরা কি দেখতেছি কতগুলো লজিক কাজ করতেছে? মেলের থেকে মানে ফিমেলের থেকে মেলের আরবিসি কেন বেশি, মাসেল কেন বেশি, তারপর হচ্ছে কেন ব্লাড ভলিউম বেশি, ঠিক আছে, ব্রেইন প্যাটার্ন কেন আলাদা, মানে সত্যি বলতে সব কিছুই আলাদা করা যায় এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন প্রোস্টেটের উপরে এর একটা ইফেক্ট হচ্ছে, ওই যে বলছিলাম আমরা যে টার্গেট টিস্যু থেকে কি করে টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন 5 আলফা রিডাক্টেজের সহায়তায় সেটা রিসেপ্টরের সাথে বাইন্ড করলে রিসেপ্টরটা কি কোথায় যায়? রিসেপ্টরটা ডিএনএতে গিয়ে প্রোটিন তৈরিতে হেল্প করে। প্রোটিন তৈরিতে হেল্প করে, এই যে প্রোটিন তৈরি করে এই প্রোটিনের মাধ্যমে কি করে? প্রোস্টেটের যে সেলগুলোর সংখ্যা বেড়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো ধরলাম এটা হচ্ছে এইটা হচ্ছে প্রোস্টেট। ঠিক আছে? এই দুই পাশে প্রোস্টেট, আর এদিক দিয়ে হচ্ছে কি, এটা হচ্ছে এইদিকে হচ্ছে ইউরিনারি ব্লাডার, এদিক দিয়ে হচ্ছে ইউরেথ্রা। আচ্ছা, তো এই প্রোস্টেটে এই টেস্টোস্টেরনটা ডাইহাইড্রোটেস্টোস্টেরন তৈরির মাধ্যমে এখানে কি করতে পারে? হাইপারপ্লাসিয়া ঘটাইতে পারে সেলের। দেখা গেল তখন কি ভেতরের দিকেও বাড়লো, লুমেনের ভেতরের দিকেও বাড়লো, আবার লুমেনের বাইরের দিকেও বাড়লো। মানে আমরা যদি এটাকে এইভাবে দেখি যে আগে লুমেনটা যেরকম ছিল এরকম ছিল, পরবর্তীতে গ্রোথ বাইরের দিকেও হইলো, ভেতরের দিকেও হইলো। এই জন্য দেখা গেল কি এরকম হয়ে গেল লুমেনটা কিছুটা। ঠিক আছে? মানে লুমেন কিছুটা মনে হইতেছে অবস্ট্রাক্ট হয়ে যাইতেছে। ঠিক আছে? আর এইদিকে তো ইউরেথ্রা, সরি, ইউরিনারি ব্লাডার আছে। তাহলে তখন কি হবে? তখন ইউরিনেশনে একটু প্রবলেম হবে। ঠিক আছে? এবং এটাকে আমরা বলতেছি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। ঠিক আছে? এটাকে আমরা বলতেছি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। যদিও আমাদের বইয়ে বলা আছে, ঠিক আছে, মানে ফার্স্ট ইয়ারে বইয়ে বলা আছে যে এটা হয়তো টেস্টোস্টেরনের কারণে না, কিন্তু যখন তোমরা ফার্মাকোলজি পড়তে আসবা তখন তোমরা ড্রাগ পড়বা যেটা হচ্ছে এই 5 আলফা রিডাক্টেজকে ইনহিবিট করে। 5 আলফা রিডাক্টেজকে ইনহিবিট করার মাধ্যমে এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াকে প্রিভেন্ট করতে হেল্প করে। ঠিক আছে? ওকে, আশা করি প্রবলেম হয় নাই বুঝতে। এখন এই যে টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরন কি করে? যদি প্রোস্টেটের ক্যান্সার হয়, সাপোজ প্রোস্টেটের ক্যান্সার হইলো, তখন যদি টেস্টোস্টেরন থাকে তখন কি ইনক্রিজড গ্রোথ করবে না? ক্যান্সার সেল কি অনেক বেশি গ্রোথ হবে না? তো অনেক বেশি এমনিতেই ক্যান্সার সেল গ্রো করতেছে, তখন তুমি যদি আরও টেস্টোস্টেরন দাও, পিউবার্টির সময় তো ইটস ন্যাচারাল আসবেই, তখন তো আরও কি করবে? গ্রো করবে। এই জন্য ক্যান্সারের অবস্থা আরও খারাপ হইতে পারে। ঠিক আছে? এই জন্য তখন ট্রিটমেন্ট হিসেবে কি করা হয়? টেস্টোস্টেরন কমাইতে হয়। ঠিক আছে? সেটা কি করতে হয়? যে টেস্টিসটাকে রিমুভ করে দিল, টেস্টিস কেটে ফেললো। টেস্টিসটা কেটে ফেললে তখন টেস্টোস্টেরন আসবে না, আর সেলের গ্রোথটা অনেক কমে যাবে। ঠিক আছে? এই জন্য যে ক্যান্সার স্টপ হয়ে যাবে এরকম না, বাট ক্যান্সারের গ্রোথটা অনেক কমে যাবে, এবং এটা বোন যে পেইন, ক্যান্সারের জন্য যে বোনসের পেইন হয় সেই পেইনটাকেও কমাইতে হেল্প করবে। ঠিক আছে? আশা করি প্রবলেম হয় নাই বুঝতে। ঠিক আছে? তো আজকে মোটামুটি আমরা এতটুকুই কথা বলবো। নেক্সট ক্লাসে আমরা মেল সেক্সুয়াল অ্যাক্ট নিয়ে কথা বলবো। আর আমরা আজকে যে পড়লাম সেটা আমরা একটু গুছায় যদি দেখি কোথায় আছে, আমরা একটু গুছায় দেখে নিই। আচ্ছা, একটু টাইম লাগবে আমার, সরি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমরা এখান থেকে পড়তে পারবো। ঠিক আছে? তো এমব্রিওলজিক্যাল অ্যাসপেক্টে ফার্স্টে আমরা দেখছিলাম কি যে ফাদার মাদার থেকে কীভাবে জাইগোট হইতেছিল, প্রাইমোডিয়াল জার্ম সেল এগুলো কীভাবে মুভ করতেছিল এবং কখন আসতেছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসে তারপরে কী চেঞ্জগুলো করতেছিল, এগুলো আমরা মোটামুটি দেখছি সবই। আমরা এখন যদি একটু রিডিং দেই তাহলে মনে হয় প্রবলেম হবে না বুঝতে। ঠিক আছে? এগুলো সব কিছু আমি এভাবে লিখে দিছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমি হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, বানানে একটু ভুল থাকতে পারে, কারণ অনেক ফাস্ট করার চেষ্টা করছি, তো বানানে একটু ভুল থাকতে পারে। সবগুলোই লেখা আছে মোটামুটি, আশা করি পড়লে বুঝবা। ঠিক আছে? আমরা মোটামুটি এই পর্যন্ত শেষ করছি। ঠিক আছে? আর একটা ক্লিনিক্যাল আমি বলি নাই, ক্লিনিক্যালটা একটু শেষ করে আসি, বা এখানেই বলি, সমস্যা নেই।
যে 5 আলফা রিডাকটেজ বা হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা, যদি এটার অভাব হয়, মেইনলি টেস্টোস্টেরন তার ইফেক্ট দেখায় কি ডাইহাইড্রোটেস্টোস্টেরন তৈরির মাধ্যমে। তাহলে যদি এর ইফেক্ট অভাব হয় তাহলে কি টেস্টিস বা যে সেক্সুয়াল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এগুলোও দেখা যাবে না, প্লাস সেক্স অর্গান যেগুলো সেগুলোও ঠিকমতো ডেভেলপমেন্ট হবে না। তো ডেভেলপমেন্ট না হওয়ার কারণে কি হবে, টেস্টিকুলার ফেমিনাইজেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে টেস্টিস কি হবে, সরি মানে এক্সটার্নাল জেনিটালিয়া যেটা পেনিস, সেটা দেখা যাবে কি অনেকটা ছোট হয়ে গেছে বা ভেতরের দিকে কিছুটা প্রবেশ করে গেছে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো দেখা যাবে। ঠিক আছে, তো আমরা এই যে এই পর্যন্ত পড়লাম, নেক্সট ক্লাসে আমরা এগুলো পড়ব। ঠিক আছে, আপনারা হচ্ছে লার্ন ফিজিওলজি ইজিউ এর সাথেই থাকেন, মেডিকোপিয়ার সাথেই থাকেন। ঠিক আছে, আমরা হয়তো অনেক বেশি কিছু শেখাতে পারি না, কিন্তু আমরা শেখাতে পারি হচ্ছে কিভাবে অন্ততপক্ষে মনের মধ্যে প্রশ্ন জাগাতে হয় যে কেন হয়, কিভাবে হয়। ঠিক আছে, তো আমাদের কাজটা হচ্ছে এটা, পড়বেন তো আলটিমেটলি আপনারাই, কিন্তু আমরা আপনাদের পড়ায় জাস্ট সাহায্য করতেছি, আর কিছু না। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।